আজকের ভিডিওতে কার্টোগ্রাফি টেকনিক্সের অন্তর্গত কনসেপ্ট অফ জিওয়েড অ্যান্ড স্ফেরয়েড উইথ স্পেশাল রেফারেন্স টু এভারেস্ট অ্যান্ড WGS 84 এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে এই জিওয়েড বিষয়টি নিয়ে আলোচনা করব। তো জিওয়েড শব্দটি এসেছে গ্রিক শব্দ জিওয়েডেস শব্দ থেকে, যার অর্থ পৃথিবী সদৃশ। বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্ট্রিং 1873 সালে এই জিওয়েড শব্দটি ব্যবহার করেন। এই জিওয়েডের সংজ্ঞায় যেটা বলা হয় সেটা হলো যে এই জিওয়েড হলো এমন একটি কাল্পনিক সম অভিকর্ষজ বিভব তল যা পৃথিবীর গড় সমুদ্রপৃষ্ঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্থলভাগের নিচেও কল্পিতভাবে বিস্তৃত। জিওয়েডের প্রতিটি বিন্দুতে অভিকর্ষজ বিভব সমান থাকে। পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্রের স্থানভেদে পরিবর্তনের কারণে জিওয়েডের আকৃতি সম্পূর্ণ নিয়মিত নয়। এবার দেখো এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাতে এই সম অভিকর্ষজ বিভব তল এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টাকে একটু আমি ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে সম কথাটা, এটা দিয়ে তো আমরা সবাই জানি যে একই বা সমানকে বোঝানো হয়। অভিকর্ষ কথাটার অর্থ তো আমরা জানি যে এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ সঙ্গে সম্পর্কিত। বিভব কথাটার অর্থ হলো যে কোনো স্থানে এই অভিকর্ষের কারণে বস্তুর শক্তিগত অবস্থার পরিমাপ। আর তল মানে পৃষ্ঠ বা সারফেস। অর্থাৎ এই সম অভিকর্ষজ বিভব তল বলতে এমন একটি কাল্পনিক তলকে বোঝায় যার প্রতিটি বিন্দুতে অভিকর্ষজ বিভবের মান একই। এবার আসি এই যে জিওয়েডের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই জিওয়েডের প্রতিটি বিন্দুতে অভিকর্ষজ টানের দিক জিওয়েডের তলের লম্ব সঙ্গে সমাপতিত হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে জিওয়েডের একটি সম অভিকর্ষজ বিভব তল, অর্থাৎ জিওয়েডের সব বিন্দুতে অভিকর্ষজ বিভবের মান সমান। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে জিওয়েড পৃথিবীর প্রকৃত ভৌত আকৃতির একটি অধিকতর বাস্তবসম্মত প্রতিনিধিত্ব। আর এটি সম্পূর্ণ নিয়মিত গোলক বা উপগোলক নয়। জিওয়েড তল বরাবর অভিকর্ষজ বিভব অপরিবর্তিত থাকে এবং অভিকর্ষজ বল তলের উপর লম্বভাবে ক্রিয়া করে থাকে। তো এইটা হলো জিওয়েড বলতে যে আকৃতিটিকে আমরা বোঝাই, যেটা দিয়ে পৃথিবীর প্রকৃত আকৃতিটিকে বোঝানো হয়, তার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেইটা। এবারে আসি ওই অভিগত গোলক বা অবলেট স্ফেরয়েড এই ধারণাটাতে, অর্থাৎ যে স্ফেরয়েডাল যে কনসেপ্ট যেটা রয়েছে পৃথিবীর আকৃতি সম্পর্কে, সেইটা কি। তো মূলত আমাদের পৃথিবীর যে আকৃতিটা সেটাই অভিগত গোলক, মানে গোলকের কাছাকাছি বা গোলক সদৃশ যেটাকে বলা হয়, অর্থাৎ এই অবলেট স্ফেরয়েড। তো এই অবলেট স্ফেরয়েড ব্যাপারটা কি আমরা জানি। দেখো যে আমাদের এই যে পৃথিবী আছে এটা সম্পূর্ণ গোলাকার নয়, পুরোপুরি স্ফেরয়েডাল নয়। তো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। তাই পৃথিবীর এই গাণিতিক আকৃতি একটি অভিগত গোলক বা এই অবলেট স্ফেরয়েডের কাছাকাছি। এবার এই অভিগত গোলক বা এই যে অবলেট স্ফেরয়েড কাকে বলে। তো দেখো যে গোলকের যে গোলকাকৃতি তলের মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের তুলনায় কিছুটা ছোট এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত, তাকে এই অভিগত গোলক বা অবলেট স্ফেরয়েড বলে। এবং আমরা জানি যে দেখো এই যে আমাদের পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস আছে, এই নিরক্ষীয় ব্যাস হচ্ছে এই 12,757 কিমি, আর মেরু ব্যাস হয়েছে 12,714 কিমি। এই দুটো ব্যাসের মধ্যে এই 43 কিলোমিটারের একটা ডিফারেন্স আছে। তো যেটা এই অভিগত গোলক বা এই অবলেট স্ফেরয়েড আকৃতিকে আরও বেশি যুক্তিযুক্ত আরও বেশি এই অবলেট স্ফেরয়েডের যে আকৃতি আছে এটার সপক্ষে একটা জোরালো প্রমাণ হিসেবে কাজ করে। এবার দেখো এই অবলেট স্ফেরয়েড বা এই অভিগত যে গোলক, এই গোলকের কি বৈশিষ্ট্য দেখা যায় এই আকৃতিটি। তো পৃথিবী নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় প্রায় 43 কিলোমিটার বেশি। আর পৃথিবী নিরক্ষীয় ব্যাস যেটা তো বললামই যে 12,756 কিমি, এটা একটা রয়েছে। এবং মেরু ব্যাস যেটা রয়েছে সেটা হলো এই 12,714 কিলোমিটারের মতো এইটা। এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই 43 কিলোমিটার।
এবার দেখো এই যে অবিগত যে গোলকের যে নিরক্ষীয় অঞ্চল সেটা স্ফীত এবং উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা। আর পৃথিবীর এই চ্যাপ্টা ভাবকে ফ্ল্যাটারিং বা চাপা ভাব দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব সর্বত্র সমান নয়। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কমতে থাকে, ক্রমশ কমে যায়। আর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এই অভিকর্ষজ তীব্রতার মান বৃদ্ধি পায়, অর্থাৎ বিভিন্ন অক্ষাংশে অভিকর্ষজ তীব্রতার যে পার্থক্য দেখা যায় তাই পৃথিবীর এই অভিগত গোলকাকৃতির অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি, দেখো এই যে জিওয়েড এবং এই যে অবলেট স্ফেরয়েড বা অভিগত গোলক, এই যে দুটো আকৃতি যেটা আমাদের পৃথিবীর মানে আকৃতির সঙ্গে তুলনা করা হয়, মানে পৃথিবীর আকৃতিকে বোঝাতে ব্যবহার করা হয়। তো এর মধ্যে ডিফারেন্স কি আছে, দুটো আকৃতির মধ্যে মানে যে পার্থক্য সেটা কি কি আছে। দেখো প্রথমত জিওয়েড একটি ভৌত ও মাধ্যাকর্ষণ নির্ভর কাল্পনিক তল। সেক্ষেত্রে এই অভিগত গোলক একটি গাণিতিক ও নিয়মিত পৃষ্ঠ যা পৃথিবীর আকৃতির আদর্শকৃত রূপ। দ্বিতীয়ত হচ্ছে দেখো যে জিওয়েডের পৃষ্ঠ অনিয়মিত ও অসমতল, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ সর্বত্র সমান নয়। আর অভিগত গোলকের ক্ষেত্রে দেখা যায় যে অভিগত গোলক মসৃণ ও নিয়মিত, আর নিরক্ষীয় অঞ্চলে স্ফীত এবং মেরু অঞ্চলে চাপা। জিওয়েডের জিওয়েডের ধারণায় মূলত গড় সমুদ্র পৃষ্ঠ ও পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের উপর ভিত্তি করে। আর অভিগত গোলক পৃথিবীর নিরক্ষীয় ও মেরু অক্ষের যে পার্থক্য এবং পৃথিবীর সামগ্রিক জ্যামিতিক আকৃতির উপর ভিত্তি করে। আর জিওয়েডের ক্ষেত্রে সম অভিকর্ষজ তল, আর এর প্রতিটি বিন্দুতে এই অভিকর্ষজ বিভব সমান এবং অভিকর্ষজ বল তলের উপর লম্বভাবে ক্রিয়া করে। আর অভিগত গোলকের ক্ষেত্রে দেখো যে অভিগত গোলকের বিভিন্ন অক্ষাংশে এই অভিকর্ষজ টানের মানের পার্থক্য দেখা যায়, আর এটি নিজে কোনো সম অভিকর্ষজ তল নয়। আর সব শেষে দেখো এই যে জিওয়েড এর ক্ষেত্রে এই যে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা নির্ণয় এবং অর্থোমেট্রিক যে হাইট নির্ধারণের জন্য জিওয়েড গুরুত্বপূর্ণ। আর এই অভিগত গোলক এই মানচিত্র প্রণয়ন, জিওডেটিক স্থানাঙ্ক এবং জিপিএস বা জিএনএসএস এর মতন কাজে এই পৃথিবীর গাণিতিক মডেল হিসেবে অভিগত গোলক ব্যবহৃত হয়। এবার আসি, দেখো এই যে এভারেস্ট স্ফেরয়েড এই 1830 এই যে বিষয়টা আছে এটা কি। তো 1830 সালের দিকে এই যে গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই জরিপ কার্যে স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের জন্য একটি উপযোগী রেফারেন্স এলিপসয়েড নির্ধারণ করা হয়, যা পরবর্তীকালে এই এভারেস্ট স্ফেরয়েড 1830 নামে পরিচিত। আর এটি মূলত একটি আঞ্চলিক বা স্থানীয় রেফারেন্স ডেটাম বা এলিপসয়েড হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এর অবস্থান ও অভিমুখ এই যে স্থানীয় ভূ জরিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি এই জিও সেন্ট্রিক ডেটাম নয়। মধ্যপ্রদেশের এই কল্যাণপুর ঐতিহাসিকভাবে এই ডেটামের একটি গুরুত্বপূর্ণ অরিজিন বা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। এবার দেখো এর কি বৈশিষ্ট্য দেখা যায়, যে এই ভারতীয় উপমহাদেশে ভূ জরিপ ও মানচিত্র প্রণয়নের জন্য এটি দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেফারেন্স এলিপসয়েড হিসেবে ব্যবহৃত হয়েছে। আর স্থানীয় ভূ জরিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ভারতীয় উপমহাদেশের নির্দিষ্ট অঞ্চলে এটি উপযোগী ছিল। আর এর অবস্থান পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত নয়, অর্থাৎ এটা জিওসেন্ট্রিক এলিপসয়েড নয়। আচ্ছা, এরপরে দেখো এর একটা সীমাবদ্ধতা আছে, এটা হচ্ছে যে এটি একটি কাল্পনিক রেফারেন্স সিস্টেম হওয়ায় বিশ্বব্যাপী একক ও সামঞ্জস্যপূর্ণ অবস্থান নির্ধারণের জন্য এটি উপযুক্ত নয়। আধুনিক স্যাটেলাইট বেসড পজিশনিং এর ক্ষেত্রে এই WGS-84 এর মতন জিওসেন্ট্রিক রেফারেন্স সিস্টেম বেশি উপযোগী। এবারে আসি, দেখো এই WGS-84 বা ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 1984 এটা কি। দেখো এটা হলো এই যে WGS-84
বা ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 1984, এটা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে 1984 সালে প্রবর্তিত একটি বিশ্বব্যাপী জিওডেটিক রেফারেন্স সিস্টেম। এটি পৃথিবীর ভরকেন্দ্রকে রেফারেন্স সিস্টেমের অরিজিন হিসেবে গ্রহণ করে এবং পৃথিবীর আকৃতি নির্ধারণের জন্য একটি জিওসেন্ট্রিক রেফারেন্স এলিপসয়েড ব্যবহার করে। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দেখো যে এটি একটি গ্লোবাল জিওসেন্ট্রিক রেফারেন্স সিস্টেম, অর্থাৎ এর অরিজিন পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। আর আধুনিক জিপিএস বা জিএনএসএস বা স্যাটেলাইট নেভিগেশন, স্যাটেলাইট ইমেজারি, জিআইএস, ডিজিটাল ম্যাপিং এবং অন্যান্য জিওস্পেশিয়াল অ্যাপ্লিকেশানে এই WGS84 ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর এই জিপিএসের অবস্থান নির্ধারণ সাধারণত এই WGS84 রেফারেন্স সিস্টেমসের সঙ্গে সম্পর্কিত। আর এটি পৃথিবীর যে কোনো অঞ্চলে অবস্থান নির্ধারণের জন্য ব্যবহার করা যায়। তাই এভারেস্ট 1830 মতো আঞ্চলিক ডেটামের তুলনায় এটি বিশ্বব্যাপী ব্যবহারের জন্য অধিক উপযোগী। এবারে দেখো সবশেষে আসি, এই যে দুটো সিস্টেম আছে এভারেস্ট 1830 আর WGS84, এটার মধ্যে ডিফারেন্সগুলো কি কি আছে। তো এই এভারেস্ট 1830 এটা হচ্ছে আঞ্চলিক রেফারেন্স সিস্টেম বা এলিপসয়েড, আর WGS84 হচ্ছে বিশ্বব্যাপী জিওডেটিক রেফারেন্স সিস্টেম। আর এভারেস্ট 1830 হচ্ছে নন জিওসেন্ট্রিক আর WGS84 হচ্ছে জিওসেন্ট্রিক। আর এর এভারেস্ট 1830 মূল ব্যবহার হচ্ছে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক জরিপ ও মানচিত্র তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর WGS84 এই আধুনিক জিপিএস, জিএনএসএস বা গ্লোবাল ম্যাপিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এভারেস্ট 1830 হচ্ছে স্থানীয় ডেটামের সঙ্গে সম্পর্কিত, আর WGS84 হচ্ছে পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এভারেস্ট 1830 এই আঞ্চলিকভাবে ব্যবহার করা হয়ে থাকে, আর WGS84 হচ্ছে বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। আর এই আধুনিক জিপিএসের জন্য এই এভারেস্ট 1830 মোটেও উপযুক্ত নয়, কিন্তু WGS84 এটা অত্যন্ত উপযোগী। তো এই হলো এভারেস্ট 1830 এবং WGS84 এর যে এই দুটো যে মানে যে সিস্টেম রয়েছে, তো এই সিস্টেম দুটোর মূল যে পার্থক্য সেইটা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই 4টে বিষয় সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।